নমস্কার, আমি সৌমেন সরকার আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাস চ্যানেলের একটি নতুন প্রতিবেদন। কালকে হঠাৎই সংবাদ মাধ্যমে একটা ছবি দেখে মনে হলো যে এ ব্যাপারে আমার কিছু স্টাডি করা প্রয়োজন, এবং সেই ছবিটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী অজয় কুমার ভাল্লা কয়েকজনকে ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দিচ্ছেন। This was just the first instance of implementation of CAA, Citizens Amendment Act 2019. তো এই ব্যাপারটা সম্পর্কে কিছুটা শুনেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খুব একটা বেশি কিছু জানা ছিল না। তো মনে হলো যে ঠিক আছে, let us study and share with you. তো ব্যাপারটা হচ্ছে যে এই যে সিটিজেনশিপ, এই সিটিজেনশিপ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এতে একটা দেশের সবার সঙ্গে আপনি মিলে গেলেন, সবার সমান অধিকার, সমস্ত যে ফেসিলিটিস, ডিউটিস, রেসপন্সিবিলিটিস, রাইটস, এভরিথিং সেম। এবং এটা একটা দুর্দান্ত ফিলিং। যার আছে সে বোঝে, যার নেই তাদের ব্যাপারটা আলাদা। আমরা অন্তত সে ব্যাপারে তো কোনো অভিজ্ঞতা নেই। তো যাই হোক, ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 5টা দেখুন, সেখানেই লেখা রয়েছে যে সিটিজেনশিপের কি ব্যাখ্যা। সিটিজেনশিপ অ্যাট দি কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন. At the commencement of this constitution, every person who has his domicile in the territory of India and who was born in the territory of India, or either of whose parents was born in the territory of India, or who has been ordinarily resident in the territory of India for not less than 5 years immediately preceding such commencement shall be citizenship of India. At the commencement, তার মানে হচ্ছে যে 1950 সালের 26শে জানুয়ারিতে এই সংজ্ঞাটা নির্ধারিত। কি বলছে? হু ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, ইন দি টেরিটরি অফ ইন্ডিয়া, আইদার অফ হুজ প্যারেন্টস ওয়াজ বর্ন ইন দি টেরিটরি অফ ইন্ডিয়া। ম্যাটার ইজ সিম্পলি ক্লিয়ার। নেক্সট হচ্ছে যে এই যে সিটিজেনশিপ কি করে আসে। দেয়ার আর 4 ক্রাইটেরিয়া। এবং এই যে সিটিজেনশিপ ব্যাপারটা, এটা কিন্তু একটা অ্যাক্টের দ্বারা নির্ধারিত হয়, যে অ্যাক্ট, যার পোশাকি নাম হচ্ছে দি সিটিজেনশিপ অ্যাক্ট 1955, 1955 সালে। আসলে ব্যাপারটা হয়েছে কি, সিটিজেনের সংজ্ঞা বা ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও এমন বেশ কিছু সিচুয়েশন তো পরবর্তীকালে অ্যারাইজ করে, যেটাকে মিট করার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দরকার হয়, অথবা আরও কিছু অ্যাডিশনাল ক্লজ, সাব ক্লজ বা লজ এ সমস্ত প্রয়োজন হয়। তাই সেইগুলোকে অ্যাড্রেস করার জন্যই কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন নেই, কিন্তু প্রত্যেকটার ইন্টারপ্রিটেটিভ যে ব্যাটারগুলো আছে তার জন্য এই অ্যাক্টগুলো বা তার ইমপ্লিমেন্টেশন, এই অ্যাক্ট, এগুলো একটু জেনে রাখা দরকার। হোয়াট ইজ অ্যান অ্যাক্ট? অ্যাক্ট কিন্তু সংবিধানের কোনো একটা নির্দিষ্ট আর্টিকেল থেকেই কিন্তু অ্যাক্ট ফলো করে, এবং এটা ডিবেটেড হয়ে যাওয়ার পর অ্যাকসেপ্টেড বাই দি ল মেকিং বডি, অর্থাৎ কিনা আমাদের ক্ষেত্রে পার্লামেন্ট, যেগুলো সেন্ট্রাল লিস্টে আছে, এবং তারপর সেটা প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির যে সম্মতি, সেটা হয়ে গেলে তারপর সেটা অ্যাক্ট হয়। এবং এই অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করার জন্যে যেটা দরকার সেটা হচ্ছে কিছু রুল, অর্থাৎ রুলস আর ফ্রেমড আন্ডার অ্যাক্টস। এরকম সিটিজেনশিপ এরকম একটা অ্যাক্ট। এই অ্যাক্ট আর্টিকেল 5কে এক্সপ্লেইন করছে। কি করে? যে একজন ব্যক্তি সে কি করে সিটিজেন হয়। দেয়ার আর 4 ওয়েজ। একটা হচ্ছে সিটিজেনশিপ বাই বার্থ,
যেটা আপনার রয়েছে সেকশন 3 অফ সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ অ্যাজ পার সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এখানে কি বলছে? এখানে বলছে এক্সেপ্ট অ্যাজ প্রোভাইডেড ইন সাবসেকশন 2 এভরি পার্সন বর্ন ইন ইন্ডিয়া, just mind the language, except as provided in subsection 2 every person born in India on or after 26 January 1950 অর্থাৎ কিনা যেদিন থেকে কনস্টিটিউশন লাগু হলো, but before the first day of July 1987, B, on or after the first day of July 1987 but before the commencement of the Citizenship Act Amendment Act 2003, and either of whose parents is a citizen of India at the time of his birth. আরও রয়েছে on or after commencement of the Citizenship Act where both his parents are citizen of India and one of his parents is a citizen of India. মানেটা কি? মানেটা তো তারিখগুলো তো বলে দেওয়া আছে। এর মধ্যে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তারা সবাই ভারতের নাগরিক, তাদের সন্তান সন্ততিরা তারাও ভারতের নাগরিক, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুজন যে বাবা মার মধ্যে একজন হয়তো ভারতীয় অরিজিনের নয়, কিন্তু সন্তানের জন্ম ভারতে, বাই বার্থ তিনিও ভারতের নাগরিক। এইটাই হচ্ছে সিটিজেনশিপ বাই বার্থ। এরপরে আসুন সিটিজেনশিপ বাই ডিসেন্ট। হোয়াট ইজ সিটিজেনশিপ বাই ডিসেন্ট? এর মানেটা হচ্ছে যে ধরুন মিস্টার এক্স কর্ম উপলক্ষে বিদেশে থাকেন, বিদেশে থাকা অবস্থায় তার কোনো সন্তান সন্ততি হলো, তাহলে তিনি কোন দেশের নাগরিক? এটা তার বাবা মার উপর অনেকটা নির্ভর করে, কিন্তু ভারত সরকার তাকে সেই নাগরিকত্ব দিচ্ছেন। আন্ডার সেকশন 4 অফ সিটিজেনশিপ অ্যাক্ট, a person born outside India shall be a citizen of India by descent on or after the 26th day of January 1950, but before the 10th day of December 1992 if his father is a citizen of India at the time of his birth. এখানে ফাদারকে বলছে। আর আরেকটা কি বলছে, on or after the 10th day of December 1992 if either of his parents is a citizen of India। এখানে মাকেও কিন্তু নিয়ে আসা হলো সিটিজেন অফ ইন্ডিয়াতে, মানে আইদার অফ দি প্যারেন্টস, ওনার মাকেও নিয়ে আসা হলো, অর্থাৎ মা কিংবা বাবা দুজনে যে কোনো একজন অথবা বাবা তাকে ভারতের নাগরিক হতে হবে। এই কন্ডিশনটা ফুলফিল করলে তাহলে সিটিজেন বাই ডিসেন্ট, অর্থাৎ কিনা বিদেশে যদি শিশু জন্মগ্রহণ করে তাহলে সে ভারতের নাগরিকত্ব পাবে। তারপর হচ্ছে সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন। এটা কি ব্যাপার? Subject to the provision of this section and such other condition restriction as may be prescribed, the central government may on an application in this behalf register as a citizen in India any person not being an illegal migrant. Illegal migrant কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে পরে ব্যাখ্যা করছি। তো ব্যাপারটা হচ্ছে যে তাকে মানে যারা ভারতে যারা 7-8 বছর ধরে রয়ে গেছেন অথবা ভারতের বাইরে রয়ে গেছেন, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন অথবা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, তো তারা কিন্তু বাই রেজিস্ট্রেশন, তারা নিজেরা কিন্তু একটা রেজিস্ট্রেশন করবেন। তার জন্য পদ্ধতি আছে, বলে দেওয়া আছে 3rd শিডিউলে, তার পদ্ধতিগুলো বলে দেওয়া আছে। সিটিজেনশিপ অ্যাক্টের 3rd শিডিউলের পদ্ধতি বলে দেওয়া আছে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন। অনেক এনআরআইদের ক্ষেত্রে এই ব্যাপারটা অনেকটাই প্রযোজ্য, অলমোস্ট গোটাটাই প্রযোজ্য। আর তারপরে হচ্ছে সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। এই ন্যাচারালাইজেশন মানেটা কি? মানে যারা অনেক দিন ভারতে থেকেছেন তাদের ক্ষেত্রেই এই ধারাটা প্রযোজ্য। একটা মানতে হবে যে সিটিজেনশিপ অ্যাক্ট ইজ ফর অ্যাকুইজিশন অফ citizenship or determination of citizenship. What is acquisition? এই যে রেজিস্ট্রেশনের মাধ্যমে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকুইজিশন।
আর ডিটারমিনেশন, সে তো বলছেন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যে ডিটারমিনেশন হয় সেটা কি বলছে ডিটারমিনেশন। এবারে অনেকেই দেখা যাবে যে ভারতে আগে একটু প্রভিশনটা পড়ে, হোয়ার অ্যান অ্যাপ্লিকেশন ইজ মেড ইন দি প্রেসক্রাইবড ম্যানার বাই এনি পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি nor being an illegal migrant for the grant of certificate of naturalization to him, the central government may, if satisfied that the applicant is qualified for naturalization under the provisions of the third schedule, grant to him a certificate of naturalization. এই ন্যাচারালাইজেশনের বিস্তৃত আইন কারণে ব্যাখ্যা মতো যাচ্ছে না, তাহলে জিনিসটা একটু বোরিং হয়ে যায়। তাহলেও বলি যে এটার অর্থ হচ্ছে যে মোটামুটি সাদা অর্থ হচ্ছে যে 12 বছর ভারতে থাকলে অনেকে দেখা যায় যে ইলিগাল মাইগ্রেন্ট নট, কিন্তু ওভারস্টে করেছেন অথবা যেভাবে হোক সময়টাকে একের পর এক বাড়িয়ে নিয়ে গেছেন এবং শেষে তারা চাইছেন যে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক। ভারত সরকার এক্ষেত্রে তাকে নাগরিকত্ব দেবে এবং এই নাগরিকত্বের নাম হচ্ছে সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। এই ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে কিন্তু কতগুলো শর্ট ব্যাপার আছে, যে ব্যাপারগুলো হচ্ছে প্রোভাইডেড দ্যাট এই যে 12 বছরের ব্যাপার বা আরও অন্যান্য যে স্টিপুলেশন আছে এই স্টিপুলেশনগুলো কিন্তু কাজ করে না। প্রোভাইডেড দ্যাট ইফ ইন দি ওপিনিয়ন অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট দি অ্যাপ্লিক্যান্ট ইজ আ পার্সন হু হ্যাজ রেন্ডার্ড ডিস্টিংগুইশড সার্ভিস টু দি কজ অফ সায়েন্স, ফিলোসফি, art, literature, world peace or human progress generally, it may waive all or any of the conditions specified in the third. Suppose একজন বিখ্যাত নোবেল লরিয়েট ঠিক করলেন যে তিনি ভারতে এসে থাকবেন, তাহলে তিনি ইলিগাল মাইগ্রেন্ট নন বা তাকে কতগুলো অনেকগুলো শর্ত দিয়ে যে তাকে থাকতে হবে ব্যাপারটা তো না। সেক্ষেত্রে সাম্মানিক হিসেবেও তাকে একটা কিন্তু দেওয়া হয়, সিটিজেনশিপ দেওয়া হয়, এবং দ্যাট ইজ অলসো ফলিং আন্ডার দি ক্যাটেগরি অফ ন্যাচারালাইজেশন। এরপরে আসুন আমাদের যে মুখ্য যে উদ্দেশ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট CAA, এই ব্যাপারটাতে আসি। এই অ্যাক্টের যে এই যা প্রথমেই বলেছিলাম যে অ্যাক্ট ব্যাপারটা কি, এবারে কিন্তু কতগুলো জিনিস মানতে হবে। এই অ্যাক্টের শুরুতে কিন্তু একটা প্রিঅ্যাম্বল থেকে, যেমন ভারতের কনস্টিটিউশনের শুরুতেও কিন্তু একটা প্রিঅ্যাম্বল আছে, অর্থাৎ কিনা মূল সুর বেঁধে দেওয়া আছে। সেইখানে কি বলে দেওয়া আছে যে দেখুন, এই পরের যে ছবিটা আছে এটাতেও দেখুন, The following Act of Parliament received the assent of President on the 12th December 2019 and is hereby published for general information. অর্থাৎ কিনা গেজেট অফ ইন্ডিয়াতে এটা কিন্তু প্রকাশিত হলো, অ্যাক্ট হলে তাই নিয়ম। এবং এর মূল সুর কি, দিস ইজ অ্যান অ্যাক্ট ফার্দার টু be it enacted by Parliament in the 70th year of Republic of India as follows. 70th year 2019 বলছে কেন না, 1950 সালের 26শে জানুয়ারি কনস্টিটিউশন চালু হয়েছে, তাহলে 2019-এর যে ডিসেম্বরে সেটা কত নম্বর বছর, সেটা হচ্ছে 70th ইয়ার। এটাকে কিন্তু 1947-এর 15th আগস্ট ধরলে হবে না। আর এখানে যে প্রিঅ্যাম্বলে বলেছে বি এনাক্টেড বাই পার্লামেন্ট, be it enacted by Parliament in the 70th year of the Republic of India as follows. তো এটার মূল উদ্দেশ্য কিন্তু সিটিজেনশিপ অ্যাক্টকে, এই যে CAA সিটিজেনশিপ অ্যাক্ট 1955-কে কিন্তু এটা কিন্তু অ্যামেন্ড করছে, যে কারণে CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট CAA। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মূল সুরটা কি, an act to provide for the acquisition and determination of the citizen Indian citizenship, এটা হচ্ছে মূল সুর। অর্থাৎ কিনা an act to provide for the acquisition and determination of the Indian citizenship, তাহলে এই অ্যাক্টটাকে যে অ্যামেন্ড করছে তারও সেই একই সুর, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট।
এর CAA, এই অ্যাক্ট 2-তে আসুন। আজকে যে CAA যে এত আলোচনার ব্যাপার, সেটা কিন্তু এই অ্যাক্ট যে সেকশন 2 আছে, সেই সেকশন 2টাই কিন্তু এখানে নির্ধারণ করে দিচ্ছে যে হোয়াই CAA ইজ সো ইম্পর্ট্যান্ট। দেখো, সিটিজেনশিপ অ্যাক্টের নাম্বার 2-তে ছিল ইললিগাল মাইগ্রেন্ট কাকে বলে। ইললিগাল মাইগ্রেন্ট মিনস এ ফরেনার who has entered into India without a valid passport or other travel document, and such other document or authority as may be prescribed by or under any law in that behalf, or with a valid passport or other travel document and such other document or authority as may be prescribed by or under any law in that behalf, but remains therein beyond the permitted period of time। অর্থাৎ কিনা, ধরুন মিস্টার এক্স বিনা ট্রাভেল ডকুমেন্ট, বিনা অথরিটি, বিনা পারমিশন, বিনা কাগজে ভারতে ঢুকে পড়েছেন, হি ইজ অ্যান ইললিগাল মাইগ্রেন্ট। এবং আরও অনেকে হয়তো আছে যারা হয়তো ঢুকেছে ঠিক মতো ভাবে, কিন্তু তারপর ওভারস্টে করা হয়েছে উইদাউট অথরিটি অর বাই এনি আদার মিনস, হি ইজ অ্যান ইললিগাল মাইগ্রেন্ট। এই ইলিগাল মাইগ্রেন্টের সঙ্গে একটা কিন্তু প্রোভাইডেড, অর্থাৎ একটা রাইটার ঢুকে দিয়েছে। দ্যাট ইজ হোয়াই দিস CAA অ্যাক্ট ইজ সো ইম্পর্টেন্ট। এবং সেটা কি বলছে যে প্রোভাইডেড দ্যাট এনি পার্সন বিলঙ্গিং টু হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি or Christian community from Afghanistan, Bangladesh or Pakistan who entered into India on or before the 31st day of December 2014। অর্থাৎ কিনা বিনা কাগজেও যারা ঢুকেছে বা যারা ওভারস্টে করেছে, তাদের মধ্যে যারা এই 6টা ধর্ম, অর্থাৎ কিনা হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি অ্যান্ড খ্রিস্টিয়ান, যারা এই 3টে দেশ থেকে এসছেন, কোনটা? আফগানিস্তান, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, তাদের ক্ষেত্রে এই ইললিগাল মাইগ্রেন্ট যেটা সিটিজেনশিপ অ্যাক্টে ছিল সেটা কিন্তু প্রযোজ্য হবে না। অর্থাৎ দে আর নো মোর ইললিগাল মাইগ্রেন্ট। অর্থাৎ কিনা এরা কিন্তু সিটিজেনশিপ পাওয়ার যোগ্য। দ্যাট ইজ হোয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট। আর একটা ব্যাপার আছে যে সেকশন 5-এ আসুন। সেকশন 4-এ বলছেন, এটা মাইনর ব্যাপার। After the clause D, the following clause shall be inserted, namely the overseas citizen of India cardholder has violated any of the provisions of this act for provisions of any other law। যাই হোক, এটা তো আছে, কিন্তু নেক্সট ইজ ইম্পর্টেন্ট, সেকশন 3। সেকশন 3-তে কি বলছে? অনেকগুলো কন্ডিশন দিয়ে দিয়েছে যে এখানে কীভাবে করে একজনকে বলা হবে যে সে সিটিজেন। এটার সঙ্গে কিন্তু সেকশন 6-এর, এটা একটু পরে আসছি সেকশন 6, কিন্তু সেকশন 6টা ইম্পর্ট্যান্ট। এখানে কি হচ্ছে যে আন্ডার 6A একটা 6B বলে একটা ক্লজ লাগিয়ে দিয়েছে, এবং সেই 6Bটা সেকশন 3-তে আগে দেখুন যে কি হচ্ছে, আফটার 6A অফ দি প্রিন্সিপাল অ্যাক্ট, মানে সিটিজেনশিপ অ্যাক্ট, যেটাকে যে অ্যাক্টটাকে একটা অ্যামেন্ড করছে সেটাকে বলছে প্রিন্সিপাল অ্যাক্ট। সেই প্রিন্সিপাল অ্যাক্টে সেকশন 3-তে বলছে যে সাবজেক্ট টু ফুল, এই যে ন্যাচারালাইজেশন হোক অথবা রেজিস্ট্রেশন হোক, একটা পদ্ধতির মধ্যে দিয়ে তো যেতে হবে। সেখানে কীভাবে কী হবে না হবে, গভর্নমেন্ট কিভাবে কি করবে না করবে, সেই সংক্রান্ত যে প্রভিশনটা সেটা সেকশন 3-তে বলছে। কিন্তু সরাসরি চলে আসুন সেকশন 6-এ। ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে বলেছিলাম যে 12 বছর থাকতে হয়, কিন্তু যেহেতু ইললিগাল মাইগ্রেন্টের সংজ্ঞাটা পাল্টে গেল, হিন্দু, শিখ, খ্রিস্টান, পার্সি, জৈন, এই সমস্ত যে 6টা যে ধর্মের লোকজন, এদেরকে তো ইললিগাল মাইগ্রেন্টের সংজ্ঞা থেকে তো মুক্তি দেওয়া হয়েছে। কাজে তাদের নামে যে কেসই থাকুক আর যাই থাকুক না কেন, সোজাসুজি বলে দেওয়া হলো এদের জন্য কিন্তু এই 12 বছরের ওয়েটিং পিরিয়ডটা কমে কিন্তু এটা 5 বছর হয়ে গেল। অর্থাৎ কিনা যেহেতু 2019 সালের 10ই ডিসেম্বর এটার শুরু হয়েছে, অতএব 5 বছর মানে 31 ডিসেম্বর 2014।
এর আগে পর্যন্ত যারা যারা ঢুকেছে তাদের কাউকে আর ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে কিন্তু ট্রিট করা হবে না। তা এখন বলতেই পারেন যে এই যে সিএএ, এটা তো একটা সিটিজেনশিপ গিভিং একটা প্রভিশন। 3টে দেশ থেকে 6টা ধর্মের যে লোকজন এসেছেন এটা তাদের জন্য, এবং 2014 সাল পর্যন্ত 14 সালের 31 ডিসেম্বর আগে পর্যন্ত যারা ঢুকেছেন তাদের সবাইকে সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ কন্ডিশন তাদের সবাইকে সিটিজেনশিপ দেওয়া হবে। অত্যন্ত নিরীহ একটা আইন। তবে যত আমরা নিরীহ বললেও কিছু কিছু ক্ষেত্রে এ ব্যাপারে একটুখানি সমালোচনাও আছে। সেই সমালোচনাটা হচ্ছে যে বৃহৎ মাইনরিটি রিলিজিয়ান গ্রুপ মুসলিমদেরকে কেন এখানে বাদ রাখা হয়েছে। এখানে বলে দেওয়া আছে যে হিন্দু বা আরও যে 5টা যে ধর্ম তাদের লোকজনের যে রিলিজিয়াস পারসিকিউশন এটা যারা ফেস করেছে এটা তাদের জন্যই প্রযোজ্য। এখানে ব্যাপারটা হচ্ছে যে মুসলিমরা আফগানিস্তান বা পাকিস্তান বা বাংলাদেশে তারা রিলিজিয়াস পারসিকিউশনের সম্মুখীন হয়েছেন, এই ব্যাপারটা যুক্তির খাতিরে হয়তো মেনে নেওয়া কঠিন। তা সেই জন্যে হয়তো আইন প্রণেতারা, যেহেতু রাষ্ট্রপতির অলরেডি সম্মতি হয়ে গেছে, তখন তো মানতেই হবে যে ব্যাপারটা সেইভাবেই সরকার বা পার্লামেন্টের ইন্টেনশন অফ দি পার্লামেন্ট ওয়াজ টু গিভ সিটিজেনশিপ টু দেম। আর একটা ব্যাপার হচ্ছে যে দিস ইজ ফর অ্যাকুইজিশন, অর্থাৎ কিনা যারা এখনো সিটিজেনশিপ হননি, ভারতের সংবিধান সিটিজেনদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যারা এখনো সিটিজেন হননি তাদের ক্ষেত্রে কনস্টিটিউশনের যে ইকুয়াল রাইটস অর ইকুয়ালিটি ফর অল রিলিজিয়ন এই কথাটা, এখানে নানা রকম আইনি চুলচেরা বিশ্লেষণের হয়তো প্রয়োজনে হয়তো ভবিষ্যতে দেখা যাবে যে শুরুতে যা ছিল আজ পর্যন্ত তো 120টার উপরে তো অ্যামেন্ডমেন্ট হয়েছে, হয়তো ভবিষ্যতে এটার উপরে কোনো অ্যামেন্ডমেন্ট হবে। তবে আপাতত মনে হচ্ছে রিজনিংটা এইবারে ব্যাপারটা হচ্ছে যে ধরুন যে এই সিটিজেনশিপের জন্য যিনি অ্যাপ্লাই করছেন তাকে তো কিছু পদ্ধতির ভেতর দিয়ে যেতে হবে। সেই পদ্ধতিটা কি সেটা এই ভিডিওর পরবর্তী অংশে সেটা ব্যাখ্যা করছি। ব্যাখ্যা করার আগে একটা বলে দিই যে প্রত্যেকটা অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু কিছু রুল লাগে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে, রাইট টু ইনফরমেশন রুল আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট আছে, ইনকাম ট্যাক্স রুল আছে, তেমনি সিএএ অ্যাক্ট আছে, তেমনি সিএএ রুল আছে। এই সিএএ রুলটা কিন্তু 2024 সাল অর্থাৎ এবছরের 11ই মার্চ কিন্তু সরকারিভাবে এটা লাগু হয়েছে, অর্থাৎ এই ডেট থেকে কিন্তু সিএএ রুলটা প্রযোজ্য। এই সিএএ রুলে বলে দেওয়া আছে যে কিভাবে এটা গ্র্যান্ট হবে, দেখতেই পাবেন ভিডিওতে। শুধু সংক্ষেপে বলে রাখি যে ব্যাপারটা হচ্ছে যে যেভাবে পাসপোর্ট হয় এখানেও কিন্তু সেভাবেই এই সিটিজেনশিপ দেওয়ার যে ব্যবস্থাটা একটা পাসপোর্টের সঙ্গে অলমোস্ট আইডেন্টিক্যাল। এখানে দুটো কমিটি করে দেওয়া আছে, একটাকে বলছে এম্পাওয়ার্ড কমিটি, আরেকটাকে বলছে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। এবারে দেখুন এম্পাওয়ার্ড কমিটি দে আর দি হায়েস্ট বডি ইন দ্য স্টেট টু গ্র্যান্ট সিটিজেনশিপ, এবং এই এম্পাওয়ার্ড কমিটিতে কে কে থাকেন? ডিরেক্টর অফ সেন্সাস অপারেশন উইল হেড দি এম্পাওয়ার্ড কমিটি ইন দি স্টেট, ডিরেক্টর অফ সেন্সাস প্রত্যেকটা স্টেটে আছে। কিন্তু তিনি শুধু একা থাকলে তো হবে না, একটা কমিটিতে তিনি হচ্ছেন হেড। বাকি কারা? অ্যান অফিসার ইন দি সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো, দুই জুরিসডিকশনাল ফরেনার রিজনাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ FRRO, 4 দি স্টেট ইনফরমেটিক্স অফিসার অফ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার অফ দি স্টেট, অর্থাৎ এখানে NIC এর যে স্টেট লেভেল যে হাইয়েস্ট অফিসার তিনি, এবং পোস্টমাস্টার জেনারেল অফ দি স্টেট অর ইউনিয়ন টেরিটরি or any other officer nominated by him as required.
এটা হচ্ছে কম্পোজিশন অফ দ্য এম্পাওয়ার্ড কমিটি, হু ইজ দ্য হাইয়েস্ট বডি টু গ্র্যান্ট citizenship under CAA. And further, the notification also stipulates that a representative from the Department of Home of the state, অর্থাৎ এখানে স্টেট গভর্নমেন্টের যে হোম ডিপার্টমেন্ট তার একজন রিপ্রেজেন্টেটিভও কিন্তু এখানে থাকবেন, অ্যান্ড ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্যাল বি ইনভাইটেড। আচ্ছা, এটা যদি এম্পাওয়ার্ড কমিটি হয় তার নিচে আছে যারা অ্যাপ্লিকেশন রিসিভ করবে, ভেরিফাই করবে, প্রয়োজনীয় প্রাথমিক কাজ করবে, করে তারপরে কিন্তু এই এম্পাওয়ার্ড কমিটির কাছে পাঠাবে। সেই ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে কারা থাকবে? দি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অর সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট উইল বি দি ডেজিগনেটেড অফিসার। পোস্ট অফিসকেই দিয়ে দিয়েছে, আমাদের পাসপোর্টে যেরকম হয় পিএসকে, এখানেও কিন্তু সেরকম পোস্ট অফিসকেই এই ধরনের সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া আছে। He will head the district level committee and there will also be a nominee of a central government, এবং আরও দুজন অফিসার থাকবেন। এবং এখানে বলছে যে কোরাম হতে গেলে, অর্থাৎ এটা যখন এটা নিয়ে বিচার বিবেচনার জন্য যখন এনারা বসবেন, তখন চারজনের মধ্যে যে কোনো দুজন, ইনক্লুডিং যে কোনো দুজন, তার মধ্যে একজন এই ডেজিগনেটেড অফিসার থাকলে কিন্তু কোরাম চালু। এরা কি করবে? এরা প্রথমে করবে কি, যে যেভাবে পাসপোর্ট হয় সেভাবে এখানেও অ্যাপ্লিকেশন হবে। অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু বেশ কিছু রয়েছে, ডকুমেন্ট রয়েছে। এই ডকুমেন্টগুলো কিন্তু দিতে হবে। কি কি ডকুমেন্ট? সবকটা না হলেও ক্যাটেগরি ওয়াইজ মোটামুটি এগুলি আসবে। কপি অফ পাসপোর্ট ইস্যুড বাই আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিডেন্সিয়াল পারমিট ইস্যুড বাই দি 3 countries, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দি গভর্নমেন্ট অফ আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান। এগুলো ভিডিওতে সমস্ত কিছু বলে দেওয়া আছে, নেক্সট পার্টি দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন করা হলো, তারপরে নির্দিষ্ট ডেটে তাকে ডাকা হবে। ডেকে নিয়ে এসে তিনি তার কাগজপত্র বা তার একটা যেভাবে পাসপোর্টের যেভাবে হয় সেভাবে এখানেও হবে। হয়ে যাওয়ার পর তাকে একটা শপথ করা হবে, শপথ অ্যাডমিনিস্ট্রেট করানো হবে। শপথের পরে তার উপরে যিনি হেড তিনি একটা সিগনেচার করে তারপর ডিজিটালি ওটা পাঠিয়ে দেবেন এম্পাওয়ার্ড কমিটির কাছে। এম্পাওয়ার্ড কমিটির যে হেড তারা প্রয়োজনে তারা খুঁটিয়ে দেখবেন যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন মতো সমস্ত ঠিক আছে কিনা, এবং যদি মনে করেন কোনো সিকিউরিটি চেকিংয়ের প্রয়োজন আছে তাহলে পুলিশ ভেরিফিকেশন হবে, এবং পুলিশ ভেরিফিকেশন হওয়ার পর রিপোর্ট যদি সঠিক হয় তাহলে তাকে একটা ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে। আর ডিজিটাল সার্টিফিকেটের বদলে তিনি যদি হার্ড কপি চান তাহলে হার্ড কপি দিয়ে দেওয়া হবে। সো ইন নাটসেল দিস ইজ অল অ্যাবাউট CAA ফর এ ভিডিও। আশা করা যায় আপনাদের এটা ভালো লাগবে। নতুন জিনিস চেষ্টা করলাম যতটা সম্ভব ইনফরমেশন নিয়ে আসার জন্য। যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, উৎসাহিত হব। ভিডিওর পরের অংশের জন্য একটু ওয়েট করুন। নমস্কার।